নতুন একটি গল্প শুনতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের পড়ে শোনাব ফেলুদা সিরিজের তৃতীয় বই কৈলাস চৌধুরীর পাথর। শুরু করছি গল্প পাঠ। কার্ডটা কিরকম হয়েছে দেখ তো। ফেলুদা ওর মানিব্যাগের ভেতর থেকে সরাত করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দাগিরির ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল, সেই কথাও ইচ্ছা করলে সকলকে বুক ফুলিয়ে বলে বেড়াতে পারত। তার বদলে ও শুধু একটি ভিজিটিং কার্ড ছাপিয়েছে, এই তো। ফেলুদার নাম আপনা থেকেই বেশ সটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে 2-3টে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগিরির অফার পেয়েছে, কিন্তু কোনোটাই ওর মনের মতো হয়নি বলে না করে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুরে রেখে পা দুটো টেবিলের উপর তুলে লম্বা করে ছড়িয়ে দিয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছুটা মাথা খাটানোর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। আমি বললাম, নতুন কোনো রহস্য বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদম দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বার করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপুরি নিয়ে মুখে পুরে দিয়ে বলল, তোর খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি? ফেলুদা বুঝল কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তার বাইরের ছোটখাটো হাবভাব দেখে সেটা ধরা পড়ে যায়। কথাটা যখন তোকে বললাম ঠিক সেই সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কোথায় উত্তেজিত না হতিস, তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যিই আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হওয়ার কোনো মানে হয় না। এই ব্যাপারে যা খাঁটি কথা বলার সবই শার্লক হোমস বলে গেছেন, আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কী কাজে তোমাকে মাথা ঘামাতে হবে বললে না? ফেলুদা বলল, কৈলাস চৌধুরীর নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী? আমি বললাম, না শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তার কজনের নামই বা আমি শুনেছি, আর আমার তো সবেমাত্র 15 বছর বয়স। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল। পাকিস্তান হবার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালতি, তাছাড়া শিকারী হিসেবে নাম ডাক আছে, 2খানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়ার রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগল হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল। উনি গিয়ে সেটাকে মেরে এলেন, কাগজে নামটাম বেরিয়েছিল। কিন্তু তোমার মাথা খাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কোনো রহস্য আছে নাকি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। পড়ে দেখ। আমি চিঠির ভাঁজ খুলে পড়ে দেখলাম। তাতে এই লেখা ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র সমীপেষু, সবিনয় নিবেদন, অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র দেওয়া স্থির করিলাম। আপনি উপরোক্ত ঠিকানায় আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব, কারণ সাক্ষাতে বলিব আমি এক্সপ্রেস ডেলিভারি যোগে এই পত্র পাঠাইতেছি। সুতরাং আগামীকাল ইহা আপনার হস্তগত হইবে। আমি পরশু অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করিব। ইতি ভবদীয় কৈলাসচন্দ্র চৌধুরী। চিঠিটা পড়া মাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা মানে তো আজই, আর 1 ঘন্টার মধ্যেই। ফেলুদা বলল, তোর দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, তারিখ টারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এর মধ্যেই একটা সন্দেহ জেগে উঠেছে। বললাম, তোমাকেই যখন ডেকেছে তখন কি আর সঙ্গে অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে সঙ্গে নেওয়া চলতে পারে, কারণ তোকে হয়তো মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক। কাজেই তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি ধরেন তাহলে তুই না হয় পাশের ঘরে টরে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কাজের কথা সেরে নিব। আমার বুকের মধ্যে টিপ টিপ শুরু হয়ে গিয়েছে। ছুটিটা কি করব ভাবছিলাম। এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিংভাবেই কেটে যাবে।
10টা বাজতে 5 মিনিটে আমরা ট্রামে করে কর্নওয়ালি স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছলাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটি শিকারের বই কিনেছিল। সেটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখল। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়েছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরনো আমলের ফটকওয়ালা বাড়ি, যাকে বলে অট্টালিকা। সামনের দিকে বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার আধ মিনিটের মধ্যেই ভেতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি মনে হয় তিনি কখনোই কৈলাসবাবু নন, কারণ বাঘমারা মানুষের এমন গোবেচারা চেহারা হতেই পারে না। মাঝারি সাইজের মোটাসোটা ফর্সা ভদ্রলোক, বয়স 30-এর বেশি বলে মনে হয় না। চোখের চাহনিতে কেমন জানি একটা সরল ছেলে মানুষই ভাব। লক্ষ্য করলাম ভদ্রলোকের হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। কাকে চান আপনারা? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বার করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চিঠি দিয়েছিলেন। ভদ্রলোক কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, আসুন ভিতরে। দরজা দিয়ে ঢুকে একটা সিঁড়ি পেরিয়ে ভদ্রলোক একটা আপিস ঘরে নিয়ে গিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামাবাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে দুটো পুরনো হাতলওয়ালা চেয়ারে আমরা বসলাম। ঘরের 3 দিকে আলমারি বোঝাই পুরনো বই। সামনের টেবিলের উপর নজর যেতে একটা মজার জিনিস দেখলাম। 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম একটার উপর আরেকটা স্তূপ করে রাখা রয়েছে। আরেকটা অ্যালবাম খোলা অবস্থায় পড়ে আছে, যাতে সারি সারি স্ট্যাম্প যত্ন করে আটকানো রয়েছে। কয়েকটা সেলোফেনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পও রয়েছে। তাছাড়া রয়েছে স্ট্যাম্প কালেক্টরদের অত্যন্ত দরকারি ও আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পের ক্যাটালগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতের ম্যাগনিফাইং গ্লাসটাও এই কাজেই ব্যবহার করা হয়, আর তিনি এইসব স্ট্যাম্পের কালেক্টর। ফেলুদাও ওইসবের দিকেই দেখছিল, কিন্তু ও নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হবার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা বৈঠকখানায় এসে বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার উপর বিরাট ঝাড় লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজনে সাদা খোলস দিয়ে ঢাকা একটা প্রকাণ্ড সোফার উপর বসলাম। ঘরের চারদিকে পুরনো বড়লোকি ছাপ। একবার বাবার সঙ্গে বেলেঘাটার মল্লিকদের বাড়িতে ঠিক এইরকম সব আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানি ছড়াছড়ি দেখেছিলাম। এছাড়া রয়েছে মেঝের উপর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘ আর একটা মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝবয়সী কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার রং ফর্সা, নাকের তলায় সরু গোফ আর গায়ে সিল্কের পাঞ্জাবি পায়জামা আর ড্রেসিং গাউন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রলোক আমাকে দেখে যেন ভুরুটা একটু কপালে তুললেন। ফেলুদা বলল, এটি আমার খুড়তুতো ভাই। ভদ্রলোক আমাদের পাশের সোফাতে বসে বললেন, আপনারা কি দুজনে একসঙ্গে ডিটেকটিভগিরি করেন? ফেলুদা হেসে বলল, আগে না, তবে ঘটনাচক্রে আমার সবকটা কেসের সঙ্গেই তপেশ জড়িত ছিল। ও কোনো অসুবিধা করেনি কখনো। বেশ, অবনীশ, তুমি যেতে পারো। এদের জন্য একটু জলযোগের ব্যবস্থা করো। স্ট্যাম্প জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে চেয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনি সঙ্গে এনেছেন? ফেলুদা একটু হেসে বলল, আমি যে প্রদোষ মিত্তি সেটার প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। ফেলুদা পকেট থেকে কৈলাসবাবুর চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিল। উনি সেটাই একবার চোখ ফুলিয়ে থ্যাংক ইউ বলে ফেলুদাকে সেটা ফেরত দিয়ে দিল। এইসব প্রিকশন নিতে হয়, বুঝতেই পারছেন। যাই হোক, শিকারি বলে আমার একটা নাম ডাক আছে, জানেন বোধ হয়। ফেলুদা বলল, আগে হ্যাঁ। ঘরের দেয়ালে জানোয়ারের মাথাগুলির দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো সব আমারই শিকার। 17 বছর বয়সে বন্দুক চালাতে শিখি। তার আগে অবশ্য এয়ার গান দিয়ে পাখিটাকি মেরেছি। সম্মুখ সময়ে জানোয়ার কোনোদিন আমার সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না। কিন্তু যে শত্রু অদৃশ্য ও অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন।
আমার বুকের ভেতরটায় আবার ঢিপঢপ শুরু হয়েছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বলবেন, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটায় যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরও বেড়ে যায়। কৈলাসবাবু আবার শুরু করলেন, আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কত হবে বলুন তো? ফেলুদা বলল, 28। কাজেই যে ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব তা জানি না। পুলিশকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না, কারণ এর আগে আরেকটা ব্যাপারে তাদের সাহায্য নিয়ে ঠকেছি। ওরা অনেক সময় কাজের চেয়ে অকাজটা বেশি করে। আর এটাও ঠিক যে আমি তরুণদের অশ্রদ্ধা করি না মোটেই। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুব জোরালো হয় বলেই আমার বিশ্বাস। এবারে কৈলাসবাবুর থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাকিয়ে বলল, ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু এ কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদাকে দিয়ে বললেন, দেখুন তো এটা পড়ে কি বোঝেন। ফেলুদা কাগজটা খুলে ধরতেই আমি পাশ থেকে ঝুঁকে পড়ে সেটায় চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরেজিতে যা লেখা রয়েছে তার মানে এই হয়, পাপের বোঝা তুমি বাড়িও না। যে জিনিসে তোমার অধিকার নেই সেই জিনিস তুমি আগামী সোমবার বিকেল 4টার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের 20 হাতের ভেতরের দিকে রাস্তার বাঁ ধারে লিলি ফুলের প্রথম সারির প্রথম গাছটার নিচে রেখে যাবে। আদেশ অমান্য করার বা পুলিশ গোয়েন্দার সাহায্য নেওয়ার ফল ভালো হবে না। তোমার অনেক শিকারের মতোই তুমিও শিকারী পরিণত হবে, এই কথা জেনে রাখো। কি মনে হয়? গম্ভীর গলায় কৈলাসবাবু প্রশ্ন করলেন। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকমভাবে লেখা হয়েছে। আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেটা কি করে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সে লেখার কিছুটা ছাপ থেকে যায়। এই কাগজ একেবারে মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছু এ থেকে বলা অসম্ভব। এই চিঠি ডাকে এসেছিল? হ্যাঁ, পোস্টমার্ক পার্ক স্ট্রিট। 3 দিন আগে এই চিঠি পেয়েছি, আজ শনিবার 20-এ। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে কিছুই জানা নেই আমার। বেশ তো, করুন না। মিষ্টি মুখে পুরে খেতে খেতে করুন। চাকর রূপোর প্লেটে রসগোল্লা আর অমৃতি রেখে গেছে। ফেলুদাকে খাবারের কথা বলতে হয় না। সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুরে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা রয়েছে সেটা কি জানতে পারি? কৈলাসবাবু বললেন, ব্যাপারটা কি জানেন? যাতে আমার অধিকার নেই এমন কোনো জিনিস আমার কাছে আছে বলে আমার জানা নেই। এই বাড়িতে যা কিছু আছে তা সবই হয় আমার নিজের কেনা, না হয় পৈতৃক সম্পত্তি। আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করার জন্য কেউ আমাকে এমন চিঠি দিতে পারে। তবে একটি মাত্র জিনিস আছে যেটা বলতে পারেন মূল্যবান ও লোভনীয়। সেটা কি? একটা পাথর। পাথর? প্রেশাস স্টোন। আপনার কেনা? না, কেনা নয়। পৈতৃক সম্পত্তি? তাও না। পাথরটা পাই আমি মধ্যপ্রদেশের চাঁদার কাছে একটা জঙ্গলে। একটা বাঘকে ধাওয়া করে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত সেটাকে মারা হয়। কাছেই একটা বহু পুরনো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেবমূর্তির কপালে পাথরটা লাগানো ছিল। ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানত না। ওটা কি আপনার চোখেই প্রথম পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তবে পাথরটা প্রথম আমিই দেখি। সঙ্গে আর কে ছিল সেবার? রাইট বলে এক মার্কিন ছোকরা, কিশোরীলাল বলে এক পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করত, এখন করে কিনা জানি না। বছর 4 হলো ও বিদেশে। বিদেশে মানে? সুইজারল্যান্ডে, ঘড়ির ব্যবসার ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কারাকারি হয়নি? না, তার কারণ ওটার যে কত দাম সেটা কলকাতায় এসে জহুরিকে দেখাবার পর জানতে পারি। তারপর সে খবর আর কে জেনেছে? খুব বেশি লোককে বলিনি। এমনিতে আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। 2-1 উকিল বন্ধুকে বলেছি। কেদার জানত, আর বোধহয় আমার ভাগ্নে অবনীশ জানে। পাথরটা বাড়িতেই আছে? হ্যাঁ, আমার ঘরেই থাকে। এত দামি জিনিস ব্যাংকে রাখেন না যে? একবার রেখেছিলাম। যেদিন রেখেছিলাম
তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়, প্রায় মরতে মরতে বেঁচে যাই। তারপর থেকে ধারণা হয় ওটা কাছে না রাখলে ব্যাড লাক আসবে, তাই ব্যাংক থেকে আনিয়ে নিই। ফেলুদার খাওয়া শেষ হয়ে গেছে। ওর ভ্রুকুটি দেখে বুঝলাম ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে বলল, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, আমার ভাগ্নে অবনীশ আর 3টে পুরনো চাকর। আমার বাবাও আছেন, তবে তিনি একেবারে অথর্ব, জরাগ্রস্ত। একটি চাকর তার পিছনেই লেগে থাকে সারাক্ষণ। অবনীশবাবু কি করেন? বিশেষ কিছুই না, ওর নেশা ডাক টিকিট সংগ্রহ করা। বলছে একটা টিকিটের দোকান করবে। ফেলুদা একটু ভেবে মনে মনে কি জানি হিসাব করে বলল, আপনি কি চাইছেন আমি এই পত্রলেখকের অনুসন্ধান করি? কৈলাসবাবু যেন একটু জোরে হেসেই বললেন, বুঝতেই তো পারছেন, এই বয়সে এই ধরনের অশান্তি কি ভালো লাগে? আর শুধু যে চিঠি লিখছে তা নয়, কাল রাতে একটা টেলিফোনও করেছিল। ইংরেজিতে ওই একই কথা বলল। গলা শুনে চিনতে পারলাম না। কি বলল জানেন? বলল নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে একেবারে আমার বাড়িতে এসে আমাকে ঘায়েল করে দিয়ে যাবে। অথচ এ পাথর হাতছাড়া করতে আমি মোটেই রাজি নই। তাছাড়া লোকটার যখন কোনো ন্যায্য দাবি নেই, অথচ হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে সে বদমাইশ। সুতরাং তার শাস্তি হওয়া দরকার। সেটা কি করে সম্ভব, সেটাই আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, 22 তারিখে সন্ধ্যাবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা। তাকে তো আসতেই হবে। সে নিজে নাও আসতে পারে, তাতে ক্ষতি নেই। যেই এসে লিলি গাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সেই যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, লোকটা ডেঞ্জারাস হতে পারে। সে যখন দেখবে লিলি গাছের তলায় পাথরটা নেই, তখন যে কি করতে পারে তা বলা যায় না। তার চেয়ে 22 তারিখের আগে, অর্থাৎ আজকালের মধ্যেই এই লোকটি কে তা যদি জানা সম্ভব হতো তাহলে খুবই ভালো হতো। এই চিঠি আর ওই একটা টেলিফোন কল, এই দুটো থেকে কি কিছু বার করা যায় না? ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিয়েছে। ও বলল, দেখুন কৈলাসবাবু, চিঠিতে সে লিখেছে যে গোয়েন্দা সাহায্য নিলে ফল ভালো হবে না। সুতরাং আমি কিছু করি বা না করি, আপনি যে আমাকে ডেকেছেন এতেই আপনার বিপদের আশঙ্কা আছে। সুতরাং আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আমাদের সাহায্য চান কি না। কৈলাসবাবু ঠান্ডার মধ্যেও রুমাল দিয়ে তার কপাল মুছে বললেন, আপনি এবং আপনার সঙ্গের ভাইটি, এই দুজনকে দেখলে কেউ মনে করবে না যে আপনাদের সঙ্গে গোয়েন্দার কোনো সম্পর্ক আছে। এটা একটা অ্যাডভান্টেজ। আপনার নাম লোকে জেনে থাকলেও আপনার চেহারা জানে কি? মনে তো হয় না। সুতরাং সেদিকে আমার বিশেষ ভয় নেই। আপনি রাজি হলে কাজটা নিন, উপযুক্ত পারিশ্রমিক আমি দিব। থ্যাংক ইউ, তবে যাবার আগে একবার পাথরটা দেখে যেতে চাই। নিশ্চয়ই। কৈলাসবাবুর পাথর ও শোবার ঘরের আলমারির ভেতর থাকে। আমরা ভদ্রলোকের পিছন পিছন একটা শান বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছালাম। সিঁড়িটা গিয়ে পড়েছে একটা লম্বা অন্ধকার বারান্দায়। তার দুদিকে সারি সারি প্রায় 10-12টা ঘর। তার অনেকগুলো আবার তালা বন্ধ। চারদিকে একটা থমথমে ভাব, আর লোকজন নেই বলেই বোধহয় সামান্য একটু আওয়াজ হলেই প্রতিধ্বনি হয়। বারান্দার শেষ মাথায় ডান দিকের ঘর হলো কৈলাসবাবুর শোবার ঘর। আমরা যখন বারান্দার মাঝামাঝি এসেছি, তখন দেখি পাশের একটা ঘরের দরজা অর্ধে খোলা, আর তার ভিতর দিয়ে একজন ভীষণ বুড়ো লোক গলা বাড়িয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে দেখছে। আমার তো দেখেই কিরকম ভয় ভয় করতে লাগলো। কৈলাসবাবু বললেন, উনি আমার বাবা, মাথা ঠিক নেই, সব সময়ই এখান দিয়ে ওখান দিয়ে উকি মারেন। কাছাকাছি যখন এসেছি তখন বুড়োর চাহনি দেখে সত্যিই আমার রক্ত জল হয়ে গেল। আর সেই ভয়াবহ চাহনি দিয়ে উনি তাকিয়ে রয়েছেন কৈলাসবাবুর দিকে। বাবার ঘর পেরিয়ে কিছু দূর গেলে কৈলাসবাবু বললেন, বাবার সকলের উপরেই আক্রোশ। ওর ধারণা সকলেই ওকে নেগলেক্ট করে। আসলে কিন্তু ওর দেখাশোনার ত্রুটি হয় না। কৈলাসবাবুর ঘরে দেখলাম প্রকাণ্ড উঁচু খাট, আর তার মাথার দিকে ঘরের কোনায় আলমারি। সেটা খুলে তার দেরাজ থেকে একটা নীল ভেলভেটের বাক্স বার করে বললেন, সাতরাম দাসের দোকান থেকে এই বাক্সটা কিনেছিলুম এই পাথরটা রাখার জন্য। বাক্সটা খুলে নীল আর সবুজ রং মেশানো লিচুর সাইজের একটা ঝলমলে পাথর বার করে কৈলাসবাবু ফেলুদার হাতে দিয়ে বললেন, একে বলে ব্লু বেরিল। ব্রাজিল দেশে পাওয়া যায়। ভারতবর্ষ যে খুব বেশি আছে তা নয়।
অন্তত এত বড় সাইজের বেশি নেই, সেই বিষয়ে আমি নিঃসন্দেহ। ফেলুদা পাথরটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে দেখে ফেরত দিয়ে দিল। এবার কৈলাসবাবু তার পকেট থেকে একটা মানিব্যাগ বার করলেন। তারপর তার থেকে 5টা 10 টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটি আগাম, কাজটা ভালোই ভালোই উতরে গেলে বাকিটা দেব, কেমন? থ্যাংক ইউ বলে ফেলুদা নোটগুলো পকেটে পুরে নিল। চোখের সামনে ওকে রোজগার করতে এই প্রথম দেখলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ফেলুদা বলল, আপনার ওই চিঠিখানা আমাকে দিতে হবে, আর অবনীশ বাবুর সঙ্গে একটু কথা বলবো। নিচে যখন পৌঁছলাম ঠিক সেই সময় বৈঠকখানা থেকে টেলিফোন বাজতে আরম্ভ করেছে। কৈলাসবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো। তারপর আর কোনো কথা নেই। আমরা বৈঠকখানায় ঢুকতেই কৈলাসবাবু ফ্যাকাশে মুখ করে ধপ করে টেলিফোনটা রেখে দিয়ে বললেন, আবার সেই লোক, সেই হুমকি? কি বলল? এইবার আর কোনো সন্দেহ রাখেনি। তার মানে? বলল, কোন জিনিসটা চাইছি বুঝতে পারছো বোধহয়? চাঁদার জঙ্গলের মন্দিরে যেটা ছিল সেইটা। আর কিছু বলল? আর কিছু না। গলা চিনলেন? না, তবে এইটুকু বলতে পারি যে গলাটা শুনতে ভালো লাগে না। আপনি বরং আরেকবার ভেবে দেখুন। ফেলুদা একটু হেসে বলল, আমার ভাবা হয়ে গিয়েছে। কৈলাসবাবুর কাছ থেকে অবনীশবাবুর ঘরে গিয়ে দেখি তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেবিলের উপর রাখা কি একটা জিনিস খুব মন দিয়ে পরীক্ষা করছেন। আমরা ঢুকতেই টেবিলের উপর হাতটা চাপা দিয়ে উঠে দাঁড়ালেন। আসুন আসুন। ফেলুদা বলল, আপনার ডাকটিকিটের খুব শখ দেখছি। অবনীশবাবুর চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। আগে হ্যাঁ, ওই আমার একমাত্র নেশা, বলতে গেলে আমার ধ্যান জ্ঞান চিন্তা। আপনি কি কোনো দেশ নিয়ে স্পেশালাইজ করেন, না সারা পৃথিবীর টিকিট জমান? আগে সারা পৃথিবীরই জমাতুম, কিন্তু কিছুদিন হলো ইন্ডিয়াতে স্পেশালাইজ করছি। আমাদের এই বাড়ির দপ্তরে যে কি আশ্চর্য সব পুরনো টিকিট রয়েছে তা বলতে পারি না। অবশ্য বেশিরভাগই ইন্ডিয়ার। গত 2 মাস ধরে হাজার হাজার পুরনো চিঠির গাদা ঘেঁটে টিকিট সংগ্রহ করেছি। ভালো কিছু পেয়েছেন? ভালো ভালো। ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনাকে বললে বুঝবেন? আপনার এ ব্যাপারে ইন্টারেস্ট আছে? ফেলুদা একটু হেসে বলল, একটা বয়সে তো সকলেই ওই দিকটায় ঝোঁকে, তাই নয় কি? কেপ অফ গুড হোপের 1 পেনি, মরিশাসের 2 পেনি, আর ব্রিটিশ গয়নার 1956 সনের সেই বিখ্যাত স্ট্যাম্পগুলো পাবার স্বপ্ন আমিও দেখেছি। বছর 10 আগে লাখখানেক টাকা দাম ছিল ওগুলোর, এখন আরও বেড়েছে। অবনীশবাবু উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। তাহলে মশাই আপনি বুঝবেন, আপনাকে দেখাই, এই দেখুন। ভদ্রলোক তার চাপা হাতের তলা থেকে একটা ছোট্ট রঙিন কাগজ ফেলুদাকে দিলেন। দেখি খাম থেকে খোলা রং প্রায় মিলিয়ে যাওয়া একটা টিকিট। কি দেখলেন? অবনীশবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, 100 বছরের পুরনো ভারতবর্ষে টিকিট, ভিক্টোরিয়ার ছবি। এই টিকিট আগে দেখেছি। দেখেছেন তো? এবার ম্যাগনিফাইং গ্লাসের মধ্য দিয়ে দেখুন। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস চোখে লাগালো। এবার কি দেখছেন? ভদ্রলোকের গলায় চাপা উত্তেজনা। এতে তো ছাপার ভুল রয়েছে। এক্স্যাক্টলি, পোস্টেজ কথাটার এর জায়গায় সি ছাপা হয়েছে। অবনীশবাবু টিকিট ফেরত দিয়ে বললেন, তার ফলে এটার দাম কত হচ্ছে জানেন? কত? 20,000 টাকা। বলেন কি? আমি বিলেত থেকে চিঠি লিখে খোঁজ নিয়েছি। এই ভুলটার উল্লেখ স্ট্যাম্প ক্যাটালগে নেই। আমি প্রথম এটার অস্তিত্ব আবিষ্কার করলাম। ফেলুদা বলল, কংগ্রাচুলেশনস, কিন্তু আপনার সঙ্গে টিকিট ছাড়াও অন্য ব্যাপারে আলোচনা ছিল। বলুন। আপনার মামা কৈলাসবাবু, তার যে একটা দামি পাথর আছে সেটা আপনি জানেন? অবনীশবাবুকে যেন কয়েক সেকেন্ড ভাবতে হলো। তারপর বললেন, ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। দামি কিনা জানি না, তবে লাকি পাথর সেটা একবার বলেছিলেন বটে। কিছু মনে করবেন না, আমার মাথায় এখন ডাকটিকিট ছাড়া কিছু নেই। আপনি এই বাড়িতে কতদিন আছেন? বাবা মারা যাওয়ার পর থেকেই, প্রায় 5 বছর। মামার সঙ্গে আপনার কোনো গোল নেই তো? কোন মামা? এক মামা তো বিদেশে। আমি কৈলাসবাবুর কথা বলছি। ও, ইনি অত্যন্ত ভালো লোক। তবে তবে কি? অবনীশ ভুরু কুঁচকলেন। কদিন থেকে কোনো একটা কারণে ওকে যেন একটু অন্যরকম দেখছি। কবে থেকে? এই 2-3 দিন হলো।
কালোকে আমার এই স্ট্যাম্পের কথা বললাম, উনি যেন শুনেও শুনলেন না, অথচ এমনিতে রীতিমতো ইন্টারেস্ট নেন। আর তাছাড়া ওর কতগুলো অভ্যাস কীরকম যেন বদলে যাচ্ছে। উদাহরণ দিতে পারেন? এই যেমন এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন, গত 2 দিন করেননি। ঘুম থেকে উঠেছেন দেরিতে, বোধহয় রাত জাগছেন বেশি। সেটার কোনো ইঙ্গিত পেয়েছেন? হ্যাঁ, আমি তো একতলায় শুই। আমার ঠিক উপরের ঘরটাই মামার। পায়চারি করার শব্দ পেয়েছি মাঝরাত্রে, গলার স্বরও পেয়েছি, বেশ জোরে। মনে হলো ঝগড়া করছেন। কার সঙ্গে? বোধহয় দাদু। দাদু ছাড়া আর কে হবেন? সিঁড়ি দিয়ে উঠানামা করারও শব্দ পেয়েছি। একদিন তো সন্দেহ করে সিঁড়ির নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামলেন, হাতে বন্দুক। তখন কটা? রাত 2টো হবে। ছাদে কি আছে? কিছুই নেই, কেবল একটা ঘর আছে, চিলেকোঠা যাকে বলে। পুরনো চিঠিপত্র কিছু ছিল ওটায়, সেসব আমি মাসখানেক হলো বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম তার আর কিছু জিজ্ঞেস করার নেই। অবনীশবাবু বললেন, এইসব কেন জিজ্ঞেস করলেন বলুন তো? ফেলুদা একটু হেসে বলল, আপনার মামা কোনো কারণে একটু উদ্বিগ্ন আছেন, তবে সে নিয়ে আপনি ভাববেন না। আপনি স্ট্যাম্প নিয়েই থাকুন। এদিকে ঝামেলা মিটলে একদিন এসে আপনার কালেকশন দেখবক্ষণ। কৈলাসবাবুর সঙ্গে একবার শেষ দেখা করে ফেলুদা বলল, আপনাকে 16 আনা ভরসা দিতে পারছি না, তবে এইটুকু বলছি যে আপনার ভাবনাটা আমায় ভাবতে দিন। রাত্রে ঘুমোতে চেষ্টা করুন, দরকার হলে ওষুধ খেয়ে। আর ছাতে যাবেন না দয়া করে। এই পাড়ার বাড়িগুলো যেরকম ঘেঁষাঘেঁষি, আপনার শত্রু পাশের কোনো বাড়িতে এসে আস্তানা গেড়ে থাকলে বিপদ হতে পারে। কৈলাসবাবু বললেন, ছাতে গিয়েছিলাম বটে, তবে সঙ্গে বন্দুক ছিল। একটা আওয়াজ পেয়ে গিয়েছিলাম, যদিও গিয়ে কিছুই দেখতে পাইনি। বন্দুকটা সবসময় কাছেই রাখেন তো? তা রাখি, তবে মানুষের মনের উদ্বেগ অনেক সময় তার হাতের আঙুলে সঞ্চারিত হয়, সেটা জানেন তো। বেশি দিন এইভাবে চললে আমার টিপের কি হবে জানি না। পরের দিন ছিল রবিবার। সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টা ফেলুদা ওর ঘরে পায়চারি করেছে। বিকেলে 4টে নাগাদ ওকে পায়জামা ছেড়ে প্যান্ট পরতে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি কি বেরোচ্ছ? ফেলুদা বলল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের লিলি গাছগুলো একবার দেখে আসবো ভাবছি। যাবি তো চল। ট্রামে করে গিয়ে লোয়ার সার্কুলার রোডের মোড়ে নেমে হাঁটতে হাঁটতে 5টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটটায় পৌঁছালাম। এই দিকটায় লোকজন একটু কম আসে, বিশেষ করে সন্ধ্যের দিকটায় যা লোক আসে সবই সামনের দিকে, মানে উত্তরে গড়ের মাঠের দিকে। গেট দিয়ে ঢুকে 20 হাত আন্দাজ করে এগিয়ে গিয়ে দেখি বাঁদিকে সত্যিই লিলি গাছের কেয়ারি। তার প্রথম সারির প্রথম গাছটার নিচেই পাথরটা রাখার কথা। লিলি গাছের মতো এত সুন্দর জিনিস দেখেও গাটা কেমন জানি ছমছম করে উঠল। ফেলুদা বলল, কাকার একটা বাইনোকুলার ছিল না, যেটা সেবার দার্জিলিংয়ে নিয়ে গেছিলেন? আমি বললাম, আছে। মিনিট 15 ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম লাইট হাউসের সামনে। ফেলুদার কি সিনেমা দেখার শখ হলো নাকি? কিন্তু শেষ পর্যন্ত সিনেমায় না ঢুকে ও গেল উল্টো দিকের একটা বইয়ের দোকানে। এ বই সে বই ঘেটেই ফেলুদা দেখি একটা বিরাট মোটা স্ট্যাম্প ক্যাটালগ নিয়ে তার পাতা উল্টাতে আরম্ভ করল। আমি পাশ থেকে ফিসফিস করে বললাম, তুমি কি অবনীশবাবুকে সন্দেহ করছো নাকি? ফেলুদা বলল, এত যার স্ট্যাম্পের শখ, তার কিছুটা কাঁচা টাকা হাতে পেলে সুবিধা হয় বই কি। আমি বললাম, কিন্তু আমরা যখন দোতলা থেকে একতলায় এলাম তখন যে টেলিফোনটা এলো, সেটা তো আর অবনীশবাবু করেননি। না, সেটা করেছিল মসলন্দপুরের আদিত্যনারায়ণ সিংহ। বুঝলাম, ফেলুদা এখন ঠাট্টার মেজাজে রয়েছে, ওর সঙ্গে আপাতত আর এই বিষয়ে কথা বলা চলবে না। বাড়ি যখন ফিরলাম তখন 8টা বেজে গেছে। ফেলুদা কোটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি যতক্ষণ হাত মুখ ধুচ্ছি তুই ডিরেক্টরি থেকে কৈলাসবাবু টেলিফোন নাম্বারটা বার করতো। ডিরেক্টরি হাতে নিয়ে টেলিফোনের সামনে বসা মাত্র ক্রিং করে ফোনটা বেজে উঠে তার বেশ চমকে দিল। আমাকেই ধরতে হলো। তুলে নিলাম রিসিভারটা। হ্যালো, কে কথা বলছেন? এ কি অদ্ভুত গলা, এই গলা তো চিনি না। বললাম, কাকে চাই? কর্কশ গম্ভীর গলায় উত্তর এলো, ছেলে মানুষ বয়সে গোয়েন্দার সঙ্গে ঘোরাফেরা হয় কেন? প্রাণের ভয় নেই? আমি ফেলুদার নাম ধরে ডাকতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না।
কাঁপতে কাঁপতে টেলিফোনটা রেখে দেওয়ার আগে শুনতে পেলাম লোকটা বলল, সাবধান করে দিচ্ছি, তোমাকেও তোমার দাদাকেও, ফল ভালো হবে না। আমি কাঠ হয়ে চেয়ারে বসে রইলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে ফেলুদা বলল, ওকে, ওরকম থুম মেরে বসে আছিস কেন? কার ফোন এসেছিল? কোনো মতে ঘটনাটা ফেলুদাকে বললাম। দেখলাম ও গম্ভীর হয়ে গেল। তারপর পিঠে একটা চাপড় মেরে বলল, ঘাবড়াস না, লোক থাকবে, পুলিশের লোক, বিপদের কোনো ভয় নেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার যেতেই হবে কালকে। রাত্রে ভালো ঘুম হলো না, শুধু যে টেলিফোনটার জন্য তা নয়। কৈলাসবাবুর বাড়ির ভেতরের অনেক কিছুই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেই লোহার রেলিং দেওয়া ছাদ পর্যন্ত উঠে যাওয়া সিঁড়ি, দোতলায় মার্বেল বাঁধানো অন্ধকার লম্বা বারান্দা, আর তার দরজার ফাঁক দিয়ে বার করা কৈলাসবাবুর বাবার মুখ। কৈলাসবাবুর দিকে ওরকমভাবে চেয়েছিলেন কেন তিনি? আর কৈলাসবাবু বন্দুক হাতে ছাদে গিয়েছিলেন কেন? কিসের শব্দ পেয়েছিলেন উনি? ঘুমোতে যাবার আগে ফেলুদা একটা কথা বলেছিল, জানিস তোপসে, যারা চিঠি লেখে আর টেলিফোন করে হুমকি দেয় তারা বেশিরভাগ সময়ই আসলে কাভার্ড হয়। এই কথাটার জন্যই বোধহয় শেষ পর্যন্ত ঘুমটা এসে গেল। পরদিন সকালে ফেলুদা কৈলাসবাবুকে ফোন করে বলল তিনি যেন নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন, যা করবার ফেলুদাই করবে। আমি যখন জিজ্ঞেস করলাম, কখন যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে? ফেলুদা বলল, কাল যে সময় গিয়েছিলাম সে সময়। ভালো কথা, তোর স্কুলের ড্রয়িংয়ের খাতা পেন্সিল টেন্সিল আছে তো? আমি একটু ঘাবড়ে গেলাম। কেন, তা দিয়ে কি হবে? আছে কিনা বল না। তা তো থাকতেই হবে, সঙ্গে নিয়ে নিবি। লিলি গাছের উল্টো দিকে কিছু দূরে দাঁড়িয়ে তুই ছবি আঁকবি, গাছপালা, মেমোরিয়াল বিল্ডিং, যা হয় একটা কিছু। আমি হব তোর মাস্টার। ফেলুদার আঁকার হাত রীতিমতো ভালো, বিশেষ করে মাত্র একবার যে মানুষকে দেখেছে পেন্সিল দিয়ে খসখস করে মোটামুটি তার একটা পোর্ট্রেট আঁকার আশ্চর্য ক্ষমতা ফেলুদার আছে। কাজেই ড্রয়িং মাস্টারের কাজটা তার পক্ষে বেমানান হবে না। শীতকালের দিন ছোট হয়, তাই আমরা 4টের কিছু আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেলাম। সোমবার ভিড়টা আরও কম। 3টে পেরাম্বুলেটার সাহেবের বাচ্চাদের নিয়ে নেপালি আয়ারা ঘোরাফেরা করছে। একটা পরিবারকে দেখে মারোয়ারি বলে মনে হয়। আর তাছাড়া 2-1জন বুড়ো ভদ্রলোক। এদিকটায় আর বিশেষ কেউ নেই। কম্পাউন্ডের মধ্যেই, কিন্তু গেট থেকে বেশ কিছুটা দূরে চৌরঙ্গের দিকটায় একটা বড় গাছের তলায় 2জন প্যান্ট পরা লোককে দেখলাম, যাদের দিকে তাকিয়ে ফেলুদা আস্তে করে আমায় কনুই দিয়ে একটা খোঁচা দিল। বুঝলাম ওরাই হচ্ছে পুলিশের লোক। ওদের কাছে নিশ্চয়ই লুকোনো রিভলভার আছে। ফেলুদার সঙ্গে পুলিশের কিছু লোকের বেশ খাতির আছে এটা জানতাম। লিলি ফুলের শাড়ির উল্টো দিকে কিছুটা দূরে খাতা পেন্সিল বার করে ছবি আঁকতে আরম্ভ করলাম। এই অবস্থায় কি আঁকায় মন বসে? চোখ আর মন দুটোই অন্যদিকে চলে যায়। আর ফেলুদা মাঝে মাঝে এসে ধমক দেয়, আর পেন্সিল দিয়ে খসখস করে হিজিবিজি এঁকে দেয়, যেন কতই না কারেক্ট করছে। আমার কাছ থেকে দূরে সরে গেলেই ফেলুদা বাইনোকুলার চোখে লাগিয়ে এদিক ওদিক দেখে। সূর্য প্রায় ডুবু ডুবু। কাছেই গির্জার ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। লোকজন কমে আসছে, কারণ একটু পরেই বেশ ঠান্ডা পড়বে। মারোয়ারিরা একটা বিরাট গাড়িতে উঠে চলে গেল। আয়াগুলোও পেরাম্বুলেটার ঠেলতে ঠেলতে রওনা দিল। লোয়ার সার্কুলার রোড দিয়ে আপিস ফেরতা গাড়ির ভিড় আরম্ভ হয়েছে। ঘন ঘন হর্নের শব্দ কানে আসছে। ফেলুদা আমার পাশে এসে ঘাসের উপর বসতে গিয়েও বসল না। দেখলাম তার চোখ ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের দিকে। আমি সেই দিকে চেয়ে গেটের বেশ কিছুটা বাইরে রাস্তার ধারে একজন ব্রাউন চাদর জড়ানো লোক ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। ফেলুদা চোখে বাইনোকুলার লাগিয়ে কিছুক্ষণ ওই দিকে চেয়ে দেখে বাইনোকুলারটা আমার হাতে দিয়ে বলল, দেখ, ওই চাদর গায়ে দেয়া লোকটাকে। বাইনোকুলার চোখে লাগাতেই লোকটা যেন 10 হাতের মধ্যে চলে এলো, আর আমিও চমকে উঠে বললাম, এ কি, এই যে কৈলাসবাবু নিজে এসে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, চল, নিশ্চয়ই আমাদের খুঁজতে এসেছেন। কিন্তু আমরা রওনা হবার সঙ্গে সঙ্গেই দেখলাম ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলেন। গেটের বাইরে এসে কৈলাসবাবুকে আর দেখা গেল না। ফেলুদা বলল, চল শ্যামপুকুর। ভদ্রলোক বোধহয় আমাদের দেখতে পাননি, আর না দেখেই নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন। ট্যাক্সি পেলে ট্যাক্সিই নিতাম, কিন্তু আপিস টাইমে সেটা সম্ভব নয়, তাই ট্রাম ধরার মতলবে চৌরঙ্গীর দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে পরপর লাইন করে গাড়ি চলেছে। হঠাৎ ক্যালকাটা ক্লাবের সামনে এসে
একটা কাণ্ড হয়ে গেল যেটা ভাবলে আমার এখনও ঘাম ছুটে যায়। কথা নেই বার্তা নেই, হঠাৎ ফেলুদা একটা হ্যাঁচকে টান মেরে আমাকে প্রায় ছুঁড়ে রাস্তার একধারে কিনারে ফেলে দিল, আর সেই সঙ্গে নিজেও একটা লাফ দিল। পর মুহূর্তে দারুণ স্পিডে আর দারুণ শব্দ করে একটা গাড়ি আমাদের প্রায় গা ঘেঁষে চলে গেল। হোয়াট দ্য ডেভিল, ফেলুদা বলে উঠল। গাড়ির নাম্বারটা, কিন্তু সেটার আর কোনো উপায় নেই। সন্ধ্যার অন্ধকারে অন্য গাড়ির ভিড়ের মধ্যে সেই গাড়ি মিলিয়ে গেছে। আমার হাতের খাতা পেন্সিল কোথায় ছিটকে পড়েছে তার ঠিক নেই, তাই সেটা খুঁজে আর সময় নষ্ট করলাম না। এটা বেশ বুঝতে পারছিলাম যে ফেলুদা ঠিক সময় বুঝতে না পারলে আমরা দুজনেই নির্ঘাত গাড়ির চাকার তলায় চলে যেতাম। ট্রামে ফেলুদা সারা রাস্তা ভীষণ গম্ভীর মুখ করে রইল। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে সোজা বৈঠকখানায় গিয়ে সোফায় বসা কৈলাসবাবুকে ফেলুদা প্রথম কথা বলল, আপনি দেখতে পেলেন না আমাদের? ভদ্রলোক কেমন যেন থতমত খেয়ে গেলেন। বললেন, কোথায় দেখতে পেলাম না? কি বলছেন? কেন, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাননি? আমি? সে কি কথা! আমি তো এতক্ষণ শোবার ঘরের বিছানায় শুয়ে ভাবনায় ছটফট করছিলাম। সবেমাত্র নিচে এসেছি। তাহলে কি আপনার কোনো যমজ ভাই আছে নাকি? কৈলাসবাবু কিরকম যেন একটু অবাক হয়ে গেলেন। তারপর বললেন, সে কি, আপনাকে সেদিন বলিনি? কি বলেননি? কেদারের কথা। কেদার যে আমার যমজ ভাই। ফেলুদা সোফার উপর বসে পড়ল। কৈলাসবাবুরও মুখটা যেন কেমন শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কেদারকে দেখেছেন? সে ওখানে ছিল? উনি ছাড়া আর কেউ হতেই পারেন না। সর্বনাশ! কেন বলুন তো? কেদারবাবুর কি ওই পাথরটার উপর কোনো অধিকার ছিল? কৈলাসবাবু হঠাৎ কেমন যেন নেতিয়ে পড়লেন। সোফার হাতলে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা ছিল তো ছিল। কেদারই প্রথম পাথরটা দেখে, আমি মন্দিরটা দেখি। কিন্তু দেবমূর্তির কপালে পাথর কেদারই প্রথম দেখে। তারপর আর কি, একরকম আবদার করেই পাথরটা আমি নিই। অবশ্য মনে জানতুম ওটা আমার কাছে থাকলে থাকবে, কেদার নিলে ওটা বেচে দিবে, দিয়ে টাকাটা নষ্ট করবে। আর ওটার যে কত দাম সেটা আমি জেনেও কেদারকে জানাইনি। সত্যি বলতে কি, কেদার যখন বিদেশে চলে যায় তখন আমার মনে একটা নিশ্চিন্ত ভাব এলো, কিন্তু ওখানে হয়তো ও বিশেষ সুবিধা করতে পারেনি, তাই ফিরে এসেছে। হয়তো পাথরটা নিয়ে বিক্রি করে সেই টাকায় নতুন কিছু ব্যবসা ফাঁদবে। একটুক্ষণ চুপ করে থেকে ফেলুদা বলল, এখন উনি কী করতে পারেন সেটা বলতে পারেন? কৈলাসবাবু বললেন, জানি না, তবে আমার মুখোমুখি তো একবার তাকে আসতেই হবে। বাড়ি থেকে যখন বেরোই না আর লিলি গাছের নিচে পাথর যখন রাখিনি, তখন সে আসবেই। আপনি কি চান আমি এখান থেকে কোনো ব্যবস্থা করি? না, তার কোনো প্রয়োজন হবে না। সে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে কিছু করবে বলে মনে হয় না। আর যদি বলতে আসে তাহলে ভাবছি পাথরটা দিয়েই দেব। আপনার কর্তব্য এখানেই শেষ। আপনি যে লাইফ রিস্ক নিয়ে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আপনি বিলটা পাঠিয়ে দেবেন, আমি একটা চেক দিয়ে দিব। ফেলুদা বলল, লাইফ রিস্কই বটে, একটা গাড়ি তো পিছন থেকে এসে প্রায় আমাদের শেষ করে দিয়েছিল। আমার কোনোইটা খানিকটা ছিঁড়ে গিয়েছিল, আমি সেটা এতক্ষণ হাত দিয়ে ঢাকবার চেষ্টা করছিলাম, কিন্তু চেয়ার ছেড়ে উঠবার সময় ফেলুদা সেটা দেখে ফেলল। ওকে রে, তোর হাতে যে রক্ত! তারপর কৈলাসবাবুর দিকে ফিরে বলল, কিছু যদি মনে না করেন আপনার এখানে একটু ডেটল বা আয়োডিন হবে কি? এইসব ঘাগুলো আবার বড্ড চট করে সেপটিক হয়ে যায়। কৈলাসবাবু ব্যস্ত হয়ে বললেন, ইস, যা হয়েছে কলকাতার রাস্তাঘাট! দেখি, অবনীশকে জিজ্ঞাসা করি। অবনীশবাবুর ঘরের সামনে গিয়ে ডেটলের কথা জিজ্ঞেস করতেই উনি কেমন যেন একটু অবাক হয়ে বললেন, তুমি যে এই দিন 7 আগেই আনলে, সে কি এর মধ্যেই ফুরিয়ে গেল? কৈলাসবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, ওহো, তাই তো, এই দেখ, খেয়ালই নেই। আমার কি আর মাথা ঠিক আছে? ডেটল লাগিয়ে কৈলাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ফেলুদা কর্নওয়ালিস রোডের ট্রামের দিকে না গিয়ে যাচ্ছে উল্টো দিকে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল, গণপতিদার কাছে একবার টেস্ট ম্যাচের টিকিটের কথাটা বলে যাই, এত কাছেই যখন এসেছি,
কৈলাসবাবুর দুটো বাড়ি পরেই গলাপতি চ্যাটার্জির বাড়ি। আমি ওর নাম শুনেছি ফেলুদার কাছে, কিন্তু দেখিনি কখনো। রাস্তার উপরেই সামনের ঘর। টোকা মারতেই গেঞ্জির ওপর পুলো ভার পরা একজন নাদুস নদুস ভদ্রলোক দরজা খুলল। আরে, ফেলু মাস্টার যে, কি খবর? একটা খবর তো বুঝতেই পারছেন। তা তো বুঝছি, তবে সশরীরে তাগাদা না দিতে এলেও চলতো। তোমার রিকোয়েস্ট কি ভুলি? যখন বলেছি দেব, তখন দেবই। আমার আসার কারণ অবশ্য আরেকটা আছে। তোমার বাসার ছাদ থেকে শুনেছি উত্তর কলকাতার একটা ভালো ভিউ পাওয়া যায়। একটা ফিল্ম কোম্পানির জন্য সেটা একবার দেখতে চাইছিলাম। স্বচ্ছন্দে শটান সিঁড়ি দিয়ে চলে যাও, আমি এদিকে চায়ের আয়োজন করছি। 4 তলার ছাদে উঠে পূব দিকে চাইতেই দেখি কৈলাসবাবুদের বাড়ি। 1 তলার বাগান থেকে ছাদ অবধি দেখা যাচ্ছে। 2 তলার একটা ঘরে আলো জ্বলছে, আর তার ভেতরে একজন লোক খুটখুট করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খালি চোখেই বুঝতে পারলাম সেটা কৈলাসবাবুর বাবা। ছাদের ওপর ওই যে চিলেকোঠা, তার জানালার দিকে দেয়ালটা দেখা যাচ্ছে। দরজাটা বোধহয় উল্টো দিকে। 2 তলার একটা বাতি জ্বলে উঠল। বুঝলাম সেটা সিঁড়ির বাতি। ফেলুদা বাইনোকুলার চোখে লাগালো। একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে। কে? কৈলাসবাবু। এত দূর থেকেও তার লাল সিল্কের ড্রেসিং গাউনটা দেখেই বোঝা যায়। কয়েক সেকেন্ডের জন্য কৈলাসবাবুকে দেখা গেল না। তারপর হঠাৎ দেখি উনি ছাদে উঠে এসেছেন। আমরা দুজনেই চট করে একসঙ্গে নিচু হয়ে শুধু চোখ দুটো পাঁচিলের উপর দিয়ে বার করে রাখলাম। কৈলাসবাবু এদিক ওদিক দেখে চিলেকোঠার উল্টো দিকে চলে গেলেন। তারপর ঘরের বাতি জ্বলে উঠল। কৈলাসবাবুকে জানালায় দেখা গেল। উনি আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভেতরে ভীষণ জোরে টিপ টিপ আরম্ভ হয়ে গেছে। কৈলাসবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পর কৈলাসবাবু আবার ঘরের বাতি নিভিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেলেন। ফেলুদা শুধু বলল, গোলমাল গোলমাল। ফেলুদার এরকম অবস্থায় আমি ওকে বিশেষ কিছু বলতে সাহস পাই না। অন্য সময় মাথায় চিন্তা থাকলেও পায়চারি করে, কিন্তু আজ দেখলাম ও শটান বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রাত 9:30টায় দেখলাম ও নোট বইয়ে কি যেন হিজিবিজি লিখছে। ও আবার এসব লেখা ইংরেজি ভাষায়, কিন্তু গ্রিক অক্ষরে লেখে, আর সে অক্ষর আমার জানা নেই। এইটুকুই শুধু বলতে পারছিলাম যে কৈলাসবাবুর বারণ সত্ত্বেও ও এই পাথরের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধহয় সকালে নিজে থেকে ঘুমটা ভাঙেনি। ভাঙল ফেলুদার ঠেলাতে। এই দপসে, ওঠ ওঠ, শ্যাম্পু করে যেতে হবে। কিসের জন্য? ফোন করেছিলাম, কেউ ধরছে না, গন্ডগোল মনে হচ্ছে। 10 মিনিটের মধ্যে ট্যাক্সিতে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম শ্যামপুকুরের দিকে। গাড়িতে ফেলুদা শুধু একটা কথাই বলল, কি সাংঘাতিক লোক রে বাবা। আর একটু আগে বুঝতে পারলে বোধহয় গন্ডগোলটা হতো না। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে ফেলুদা বেলটেল না টিপেই ভিতরে চলে গেল। অবশ্য দরজাটা যে খোলাই ছিল সেটাও আমাদের ভাগ্য। সিঁড়ি পেরিয়ে অবনীশবাবুর ঘরের সামনে পৌঁছতেই চক্ষু স্থির। টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে, আর তার ঠিক পাশেই মেঝেতে হাত দুটো পিছনে জড়ো করে বাঁধা আর মুখে রুমাল বাঁধা অবস্থায় পড়ে আছেন অবনীশবাবু। ফেলুদা হুমড়ি দিয়ে পড়ে আধ মিনিটের মধ্যে দড়ি রুমাল দিয়ে খুলে দিতেই ভদ্রলোক বললেন, ওহ, থ্যাংক গড। ফেলুদা বলল, কে করেছে এই দশা আপনার? ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে উঠে বসে বললেন, মামা, কৈলাস মামা। মামার মাথা খারাপ হয়ে গেছে। সেদিন বলছিলাম না আপনাকে? ভোরে এসে বসেছি ঘরে, বাতি জ্বালিয়ে কাজ করছিলাম। মামা ঘরে ঢুকেই আগে বাতি নিভিয়েছেন, তারপর মাথায় একটা বাড়ি। তারপর আর কিচ্ছু জানি না। কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে, কিন্তু নড়তে পারি না, মুখে শব্দ করতে পারি না। উফ! আর কৈলাসবাবু? ফেলুদা প্রায় চিৎকার করে উঠল। জানি না। ফেলুদা এক লাফে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও ছুটলাম তার পিছনে। একবার বৈঠকখানায় ঢুকে কাউকে না দেখে 3 ধাপ সিঁড়ি এক এক লাফে উঠে দোতলায় পৌঁছে ফেলুদা শটান কৈলাসবাবুর ঘরে গিয়ে উপস্থিত। খাটের চেহারা দেখে মনে হলো সেখানে লোক শুয়েছিল, কিন্তু ঘর এখন খালি। আলমারির দরজা দেখি হা করে খোলা। ফেলুদা দৌড়ে গিয়ে দেরাজ খুলে যে জিনিসটা বার করল সেটা মখমলের সেই নীল বাক্স। খুলে দেখা গেল ভিতরে সেই পাথর যেমন ছিল তেমনই আছে। এতক্ষণে দেখি অবনীশবাবু এসে হাজির হয়েছেন। তার মুখের অবস্থা শোচনীয়। তাকে দেখেই ফেলুদা বলল, ছাতের ঘরের চাবি কার কাছে? ভদ্রলোক থতমত খেয়ে বললেন, সে সে তো মামার কাছে।
তবে চলুন ছাতে, বলে ফেলুদা তাকে হিড় হিড় করে টেনে বার করে নিয়ে গেল। অন্ধকার সিঁড়ি দিয়ে তিনজনে ছাতে উঠে দেখি চিলেকোঠার দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ। এইবার দেখলাম ফেলুদার গায়ের জোর। দরজা থেকে 3 হাত পিছিয়ে কাজটা আগিয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 4 বার ধাক্কা দিতেই কড়াগুলো পেরেক শুদ্ধ উপড়ে বেরিয়ে এসে দরজাটা ঝটাং করে খুলে গেল। ভেতরে অন্ধকার। তিনজনেই ঘরের মধ্যে ঢুকলাম। ক্রমে চোখটা সয়ে আসতে দেখলাম এক কোণে অবনীশ বাবুরই মতো দড়ি দিয়ে মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। ইনি কে? কৈলাস চৌধুরী না কেদার চৌধুরী? দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে কোলবাজা করে নিয়ে ফেলুদা সিঁড়ি দিয়ে দোতলায় নেমে কৈলাসবাবুর ঘরে নিয়ে বিছানার উপর শোয়ালো। ভদ্রলোক তখন ফেলুদার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে ক্ষীণ গলায় বললেন, আপনি কি? ফেলুদা বলল, আজ্ঞে হ্যাঁ, আমার নামই প্রদোষ মিত্তির। চিঠিটা বোধহয় আপনিই আমাকে লিখেছিলেন, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য হয়নি। অবনীশবাবু, এর জন্য একটু গরম দুধের ব্যবস্থা দেখুন তো। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে চেয়ে আছি। ইনি তাহলে কৈলাস চৌধুরী? ভদ্রলোক বালিশের উপর ভর দিয়ে খানিকটা সোজা হয়ে বসে বললেন, শরীরে জোর ছিল, তাই টিকে আছি। অন্য কেউ হলে এই 4 দিনে। ফেলুদা বলল, আপনি বেশি স্ট্রেস করবেন না। কৈলাসবাবু বললেন, কিন্তু কথা তো বলতেই হবে, নইলে ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হবে না। আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে কি করে? যেদিন চিঠি দিলুম আপনাকে, সেদিনই তো আমাকে বন্দি করে ফেলল, তাও চায়ের সঙ্গে ঔষধ মিশিয়ে অজ্ঞান করে, নইলে গায়ের জোরে পারত না। আর সেদিন থেকেই উনি কৈলাস চৌধুরী সেজে বসেছিলেন। কৈলাসবাবু দুঃখের ভাব করে মাথা নেড়ে বললেন, দোষটা আমারই, জানেন। বানিয়ে বানিয়ে বড়াই করাটা বোধহয় আমাদের রক্তে একেবারে মিশে আছে। 50 টাকা দিয়ে একটা পাথর কিনেছিলুম জব্বলপুরের বাজার থেকে। কি দুর্মতি হলো, ফিরে এসে চাঁদার জঙ্গলের এক দেব মন্দিরের গল্প ফেদে কেদারকে তাক লাগিয়ে দিলুম। সেই থেকেই ওর ওইটের উপর লোভ। আমার ভাগ্যটাও সহ্য করতে পারেনি, অনেক কিছুই সহ্য করতে পারেনি। বোধ হয় ভাবত দুজনে যমজ ভাই, চোখে দেখে কোনো তফাৎ করা যায় না, অথচ আমার গুণ, আমার রোজগার, আমার ভাগ্য, এই ব্যাপারে ওর সঙ্গে এত তফাৎ হবে কেন? ও নিজে ছিল বেপরোয়া, রেকলেস। একবার তো নোট জাল করার কেসে পড়েছিল, আমিই কোনো রকমে ওকে বাঁচাই। বিলেত গেল আমারই কাছ থেকে টাকা ধার করে। ভাবলুম আপদ গেল। এই 7 দিন আগে, গত মঙ্গলবার, বাড়ি ফিরে দেখি পাথরটা নেই, আর তার কথা মনেই হয়নি। চাকরদের উপর চোটপাট করলুম, কোনো ফল হল না। বৃহস্পতিবার সকালে আপনাকে চিঠি দিলাম, সেই দিনই রাত্রে ও এলো। বাজারে যাচাই করে জেনেছে ও পাথরের কোনো দাম নেই, অথচ ও দেখেছিল লাখ টাকার স্বপ্ন। ক্ষেপে একেবারে লাল। টাকার দরকার, অন্তত 20,000। চাইল, রিফিউজ করলুম। তাতে ও আমাকে অজ্ঞান করে বন্দি করল। বলল যতদিন না টাকা দিই ততদিন ছাড়বে না, আর সে কদিন ও কৈলাস চৌধুরী সেজে বসে থাকবে, কেবল আদালতে যাবে না, অসুখ বলে ছুটি নেবে। ফেলুদা বলল, আমি যখন আপনার চিঠি পেয়ে এসে পড়লাম তখন ভদ্রলোক একটু মুশকিলে পড়েছিলেন, তাই আমাদের 10 মিনিট বসিয়ে রেখে একটা হুমকি চিঠি আর একজন কাল্পনিক শত্রু খাড়া করলেন। এইটে না করলে আমাদের সন্দেহ হতো, অথচ আমি থাকলেও বিপদ, তাই আবার টেলিফোনে হুমকি দিয়ে আর গাড়ি চাপা দিয়ে আমাদের হঠাতেও চেষ্টা করলেন। কৈলাস ভ্রুকুটি করে বললেন, কিন্তু আমি ভাবছি কেদার এভাবে হঠাৎ আমাকে রেহাই দিয়ে চলে গেল কেন? আমি তো কাল রাত অবধি ওকে টাকা দিতে রাজি হইনি, ওকে শুধু হাতেই চলে গেল। অবনীশবাবু যে কখন দুধ নিয়ে হাজির হয়েছেন তার লক্ষ্যই করিনি। হঠাৎ ভদ্রলোকের চিৎকার শুনে চমকে উঠলাম। খালি হাতে যাবেন কেন তিনি? আমার টিকিট, আমার মহামূল্য ভিক্টোরিয়ার টিকিট নিয়ে গেছেন তিনি। ফেলুদা অবনীশবাবুর দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল, সে কি, সেটা গেছে নাকি? গেছে বই কি, আমাকে শেষ করে দিয়ে গেছেন কেদার মামা। কত দাম যেন বলেছিলেন টিকিটটার? 20,000। কিন্তু ফেলুদা অবনীশবাবুর দিকে ঝুঁকে পড়ে গলাটা নামিয়ে বলল, ক্যাটালগ যে বলছে ওটার দাম 50 টাকার বেশি নয়। অবনীশবাবুর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা বলল, আপনার মধ্যেও তো চৌধুরী বংশের রক্ত রয়েছে, তাই না? আপনিও বোধহয় একটু রং চড়িয়ে কথা বলতে ভালোবাসেন। ভদ্রলোক এবার একেবারে ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো মুখ করে বললেন, কি করি বলুন? 3 বছর ধরে 4,000 ধুলোমুখা চিঠি খেটেও যে একটা ভালো টিকিট পেলুম না। তাও তো মিথ্যা বলে লোককে অবাক করে কিছুটা আনন্দ পাওয়া যায়।
ফেলুদা হো হো করে হেসে উঠে অবনীশবাবুর পিঠ চাপড়ে বললেন, কুছ পরোয়া নেই, আপনার কেদার মামাকে আপনি যে টাইটটি দিলেন সেটার কথা ভাবলেই দেখবেন প্রচুর আনন্দ পাবেন। যাকগে, এবার দমদম এয়ারপোর্টে একটা টেলিফোন করে দেখি। কেদারবাবু পালাবেন আন্দাজ করে আজ সকালে এয়ার ইন্ডিয়াতে ফোন করে জেনেছি আজই একটা বোম্বাইয়ের প্লেনে ওর বুকিং আছে। পুলিশ থাকবে ওখানে, তাই পালাবার কোনো রাস্তা নেই। ভাগ্যে তপেশের কোনোই ছড়েছিল। ডেটোলের ব্যাপারটাতেই আমার ওর ওপর প্রথম সন্দেহ হয়। কেদারবাবুকে গ্রেপ্তার করতে কোনো বেগ পেতে হয়নি, আর অবনীশবাবু ও তার 50 টাকার টিকিটটা ফেরত পেয়েছিলেন। ফেলুদা যা টাকা পেল তাই দিয়ে আমাদের 3 দিন রেস্টুরেন্টে খাওয়া আর 2টো সিনেমা দেখার পরও ওর পকেটে বেশ কিছু টাকা বাকি রইল। আজ বিকেলে বাড়িতে বসে চা খেতে খেতে ফেলুদাকে বললাম, ফেলুদা, একটা জিনিস আমি ভেবে বার করছি, সেটা ঠিক কিনা বলবে? কি ভেবেছিস শুনি? আমার মনে হয় কৈলাসবাবুর বাবা বুঝতে পেরেছিলেন যে কেদারবাবু কৈলাসবাবু সেজে বসে আছেন, আর সেই জন্যই সেদিন ওর দিকে কটমট করে চাইছিলেন। বাবারা নিশ্চয়ই নিজেদের জমা ছেলেদের মধ্যে তফাৎ ধরতে পারে, তাই না? এক্ষেত্রে তা যদি নাও হয়, তাহলেও তোর ভাবনাটা আমার ভাবনার সঙ্গে মিলে গেছে বলে আমি তোকে সম্মানিত করছি। এই বলে ফেলুদা আমার প্লেট থেকে একটা জিলিপি তুলে নিয়ে মুখে পুরে দিল।